বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব রেফারেন্স সেবার প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ রেফারেন্স সার্ভিস। এর মধ্যে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রেডি রেফারেন্স ও লং রেঞ্জ রেফারেন্স সেবা। রেডি রেফারেন্স ও লং রেঞ্জ রেফারেন্স সেবা আমি একটু বলি যদি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে রেফারেন্স সেবার ভুবনে বিভিন্ন সময় নতুন নতুন ধারা যুক্ত হয়েছে। নতুন সেবা কৌশলের আবির্ভাব, পাঠকের তথ্য প্রয়োজন, তথ্য সামগ্রীর প্রকৃতি এবং প্রযুক্তির ব্যাপক অগ্রগতি রেফারেন্স সেবাকে নানাভাবে প্রভাবিত করেছে। প্রথাগতভাবে রেফারেন্স সেবাকে দুটি প্রধান ভাগে বিভক্ত করা হয়। সেই দুটি প্রধান ভাগে আমরা আজকে আলোচনা করব। একটাকে বলা হচ্ছে রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক রেফারেন্স সেবা, আর আরেকটাকে বলা হচ্ছে লং রেঞ্জ রেফারেন্স বা দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। আপনারা যদি নাম দুটোর দিকে একটু খেয়াল করেন তাহলে হয়তো নামেই আপনাকে অনেক কিছু মেনশন করবে। যেমন বলছে রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক রেফারেন্স সেবা, তার মানে এটা এমন এক ধরনের সেবা যে সেবাটা আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার যারা রেফারেন্স সেবার জন্য আসবে ব্যবহারকারী তাদেরকে আপনি সেটা দিতে পারবেন। এই জন্য এর নাম রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক রেফারেন্স সেবা। আর আরেকটাকে আমরা বলছি যে লং রেঞ্জ রেফারেন্স বা দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা, তার মানে এটা সময় সাপেক্ষ, দীর্ঘ সময় লাগবে, এই জন্য এটার নাম হচ্ছে লং রেঞ্জ রেফারেন্স সেবা। আমরা এখন এই দুইটা একটু ডিটেইলে আলোচনা করব। প্রথমটাকে আমরা বললাম রেডি রেফারেন্স সেবা বা রেডি রেফারেন্স সার্ভিস। আপনারা সবাই জানেন ডক্টর এস আর রঙ্গনাথনের কথা শুনেছেন, আমি ওনার কথা দিয়ে শুরু করছি। ডক্টর এস আর রঙ্গনাথনের মতে রেডি রেফারেন্স সেবা এমন একটি সেবা যা খুবই অল্প সময়ের মধ্যে, সম্ভব হলে মুহূর্তের মধ্যে দেয়া হয়। দেখেন এখানে কিন্তু আপনার রেডি রেফারেন্স বা আমরা বললাম যে তাৎক্ষণিক রেফারেন্স সেবা, সেটা বলছে ডক্টর এস আর রঙ্গনাথন যে রেডি রেফারেন্স এমন একটা সেবা যা খুবই অল্প সময়ের মধ্যে বা সম্ভব হলেও একে মুহূর্তের মধ্যেই দেয়া হয়। সময় এ ধরনের সেবার প্রধান মানদণ্ড। তার মানে এখানে মূল যে ভেরিয়েশন ডাইমেনশনটা সেটা হচ্ছে টাইম, অর্থাৎ কত কম সময়, যেহেতু সময়ের উপর ডিপেন্ড করে এই সেবাগুলোর নামকরণ করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে সময় হচ্ছে এ ধরনের সেবার প্রধান মানদণ্ড। রঙ্গনাথনের ভাষায় উনি আরো বলেছেন যে বেশিরভাগ রেডি রেফারেন্স সেবা কয়েক মিনিটের মধ্যে দেওয়া হয়, কোনোটিতে আবার আরো বেশি সময় লাগে, তবে সাধারণত কখনো আধা ঘন্টার বেশি হয় না। তার মানে আমরা ডক্টর এস আর রঙ্গনাথনের যে কথা সেটা থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সাধারণত কয়েক মিনিট লাগে, তবে সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি হওয়া যাবে না। যদি এর বেশি হয় তাহলে সেটা অন্য শ্রেণীতে মানে লং রেঞ্জে পড়ে যেতে পারে। এই জন্য ওনার মতে আমরা ধরে নিতে পারি কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত সময় লাগে যে সেবাটা দিতে, সেটাকে বলা হচ্ছে রেডি রেফারেন্স সেবা। এটি ফ্যাক্ট ফাইন্ডিং সেবা নামেও পরিচিত, তবে এই সেবার আরেকটা নাম হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং, কারণ এতে কোনো ঘটনা সম্বন্ধে জানা বা সত্যাসত্য যাচাইমূলক প্রশ্নের উত্তর বেশি দেওয়া হয়। রেডি রেফারেন্স সেবাদাতার কাছে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তিনি নানা রকম তথ্য উৎস ব্যবহার করে এগুলোর উত্তর দিয়ে থাকেন। তার মানে উনি এমন নয় যে উনি সব জানতা সমস্যায়, তা কিন্তু না। যে রেফারেন্স লাইব্রেরিয়ান যে সব জানতা সমস্যার ওনার কাছে জিজ্ঞেস করবে আর উনি গড় করে মেশিনের মতো বলে দেবে, নট লাইক দ্যাট। ইনি অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে, উৎস থেকে সে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন। এই জন্যই বলা হচ্ছে যে রেডি রেফারেন্স সেবাদাতার কাছে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তিনি নানা রকম তথ্য উৎস ব্যবহার করে এগুলোর উত্তর দিয়ে থাকেন। লুইস শোর্স এসব প্রশ্ন এবং এগুলোর উত্তর দেওয়ার জন্য যেসব উৎস ব্যবহার করেন তার একটা তালিকা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। অর্থাৎ লুইস শোর্স নামে এক ব্যক্তি, যিনি প্রশ্নের ধরনটা কি হতে পারে, ধরনের উদাহরণ কি হতে পারে এবং কোথায় আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো সে সম্পর্কিত 10টি ধরনের উদাহরণ এবং উৎস সম্পর্কে আমাদেরকে বলেছেন। তার মধ্যে প্রথমটাই হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ভাষা।
এখন যদি আপনার কাছে কেউ ভাষা সংক্রান্ত প্রশ্ন করতে আসে, তাহলে উদাহরণ যদি একটু বলি, ধরেন সংজ্ঞা জানতে চাইলো, বানান হতে পারে কি, বা সংক্ষিপ্ত রূপটা কি হতে পারে, প্রতীক কি, বিদেশি শব্দ, তারপরে ব্যবহার বিধি কি, এই সংক্রান্ত যদি কোনো হয় ভাষার উপরে, তাহলে আমরা এর উত্তর দেওয়ার জন্য যে উৎসটাকে ব্যবহার করব তার নাম হচ্ছে ডিকশনারি, যাকে আমরা বাংলায় বলি অভিধান। তারপরে ২ নম্বরে বলা হচ্ছে পটভূমি বা ব্যাকগ্রাউন্ড। আমরা অনেক সময় কোনো কিছুর একটু বিস্তারিত জানতে চাই। কোনো কিছু সম্বন্ধে তথ্য, সাধারণ তথ্য বা স্বশিক্ষা অর্থাৎ একটু ডিটেইলে জানতে চাই। তখন আমরা যে জিনিসটা ব্যবহার করব, উৎসটা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া, যাকে আমরা বাংলায় বলি বিশ্বকোষ। ৩ নম্বরে বলেছেন লুইস শোর্স ধারা, মানে যাকে আমরা ইংরেজিতে বলি ট্রেন্ড। যদি এ সম্পর্কিত প্রশ্নের ধরন হয়, উদাহরণস্বরূপ যদি আমরা বলি ট্রেন্ড মানে যে জিনিসগুলো এর মধ্যে আসবে সেটা হচ্ছে সমকালীন ঘটনা, গত বছরের ঘটনাবলী, সাম্প্রতিক ঘটনা, এই জিনিসগুলো যদি আসে তাহলে আমরা এটার উত্তর দেওয়ার জন্য যে উৎসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে বর্ষপঞ্জি বা ক্রমিক প্রকাশনা, যাকে আমরা ইয়ার বুক বলে থাকি, বর্ষপঞ্জি, অথবা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে প্রকাশনাগুলো প্রকাশিত হয় সেখান থেকে আমরা উত্তরগুলো প্রদান করতে পারি। ৪ নম্বরে হচ্ছে মানুষ, মানে পিপল, মানুষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার কাছে করা হয়, তাহলে উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন বিখ্যাত মানুষ সম্পর্কে জানতে চাইলো, বিশেষজ্ঞ মানুষ সম্পর্কে জানতে চাইলো, বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলো। ধরুন উদাহরণস্বরূপ যদি বলি, একজন এসে বলল, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে চাই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে জানতে চাই, একে ফজলুল হক সম্পর্কে জানতে চাই, আপনি কোথা থেকে উত্তরগুলো দিবেন? এটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উৎসটা হচ্ছে জীবনীমূলক অভিধান, সেখান থেকে আমরা এটার উত্তরটা দিতে পারি। ৫ নম্বরে আছে স্থান, মানে প্লেসেস। যদি স্থান সম্পর্কিত হয়, যেমন স্থান বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ধরন ধরনের যে উদাহরণ, সেখানে অবস্থান, বর্ণনা, দূরত্ব সম্পর্কিত। তাহলে আমরা ভৌগোলিক অভিধান বা মানচিত্র যে পুস্তক থাকবে সেটাকে উৎস হিসেবে ব্যবহার করব। যেমন আজকালকে যদি আমরা গুগলে সার্চ দেই, গুগল ম্যাপস আছে কিন্তু আমাদের কাছে মোবাইলে, আমরা কোথায় যাব, কত মিনিট লাগবে, পায়ে হেঁটে যাব, নাকি সাইকেলে যাব, নাকি মোটর বাইকে যাব, নাকি প্রাইভেট কারে যাব, সবকিছু সিলেক্ট করে দিলেই কিন্তু আমরা এখন সবকিছু পাই। তো এটা তো আর একদিনে রাতারাতি তো আর এই জিনিসটা চলে আসেনি। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেফারেন্স সেবা যেটা গুগল দিয়ে থাকে আমাদেরকে। তো আমরা এখানে লুইস সোর্সের কথা বলছি, স্থান সম্পর্কিত যদি কেউ জানতে চায় তাহলে, অর্থাৎ স্থানের অবস্থানটা কোথায়, বর্ণনা কতটুকু, দূরত্ব কতটুকু, এই সম্পর্কিত তথ্য জানতে চাই, তাহলে আমরা ভৌগোলিক অভিধান বা মানচিত্র বা যে পুস্তক আছে সেটাকে ব্যবহার করব। তারপরে সংগঠন বা অর্গানাইজেশন সম্পর্কিত যদি প্রশ্ন হয়, যেমন ঠিকানা কোথায়, এটা এই সংগঠনটা কোথায় আছে, বা এই সংগঠনের উদ্দেশ্যটা কি, এই সম্পর্কিত যদি জানতে চাই, তাহলে আমরা এটার উৎস হিসেবে ব্যবহার করবো হচ্ছে নির্দেশিকা। নির্দেশিকার মাধ্যমে আমরা ব্যবহারকারীকে এই সম্পর্কিত তথ্য প্রদান করতে পারবো। তারপরে ৭ নম্বরে হচ্ছে তথ্য বা ফ্যাক্টস, বা ফ্যাক্টস বলা হচ্ছে। যদি এরকম হয় তাহলে, যেমন কি রকম তথ্য হতে পারে, কৌতূহল উদ্দীপক তথ্য, পরিসংখ্যানগত তথ্য, ঘটনা বা সূত্র বা ইঙ্গিত, তাহলে আমরা এটার জন্য উৎস হিসেবে ব্যবহার করব হ্যান্ডবুক। তারপরে হচ্ছে গ্রন্থপঞ্জি সম্পর্কিত তথ্য যদি কেউ জানতে চাই, ৮ নম্বরে বলা আছে, যেমন সমালোচনা, সেরা বই বা অমুক বিষয়ের বই, এই সম্পর্কিত তথ্য যদি জানতে চাই, তাহলে আমরা জাতীয় বাণিজ্যিক বা বিষয়ভিত্তিক যে গ্রন্থপঞ্জি থাকবে সেটা আমরা উৎস হিসেবে ব্যবহার করব। তারপর ৯ নম্বরে বলা হচ্ছে কার্যক্রম, অর্থাৎ অ্যাক্টিভিটিস রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, রেফারেন্স, রেডি রেফারেন্স, তাহলে যেমন কর্মপ্রণালী কি হবে, বা প্রস্তুত প্রণালী কি হবে, এই সম্পর্কিত যদি কিছু জানতে চায় তাহলে আমরা তার ম্যানুয়ালটা দেখব। ম্যানুয়ালেই বলে দেওয়া থাকবে। যেমন যদি একটু উদাহরণস্বরূপ বলি, ধরেন লাইব্রেরি সায়েন্সের একটা সফটওয়্যার আছে কোহা। একজন এসে বলল যে কোহাটা আসলে আমি কিভাবে ব্যবহার করবো আমি জানি না। তাকে হয়তো আমরা ম্যানুয়াল দেখে খুব অল্প সময়ের মধ্যে তাকে কোহা সম্পর্কিত কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। তারপরে ১০ নম্বরে বলেছেন লুইস শোর্স
সেটা হচ্ছে ছবি বা অলঙ্করণ বা ইলাস্ট্রেশনস যাকে আমরা বলি। যদি এই সম্পর্কিত তথ্য হয়, ধরনের উদাহরণ হচ্ছে ধরেন ছবি, কার্টুন, স্লাইড, চলচ্চিত্র বা রেকর্ডিং রিলেটেড, তাহলে আমরা কোথায় যাব? আমাদের লাইব্রেরিতে যে অডিও ভিজুয়াল সামগ্রী থাকবে যাকে আমরা শ্রবণ দর্শন এভি ম্যাটেরিয়ালস বলা হয়। এতে অডিও, ভিতে ভিজুয়াল, অর্থাৎ শোনা এবং দেখা দুটো একসাথে যে সামগ্রীগুলো আমরা ব্যবহার করি সেটাকে এবি ম্যাটেরিয়ালস বলা হয়। এই সম্পর্কিত যে সামগ্রী থাকবে আমাদের গ্রন্থাগারে, আমরা সেটা ব্যবহার করে তার প্রশ্নের উত্তর প্রদান করব। তো রেডি রেফারেন্স সেবার কিন্তু অনেক প্রয়োজনীয়তা আছে। আমরা এখন রেডি রেফারেন্স সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে বলবো। এস আর রঙ্গনাথন রেডি রেফারেন্স সেবা প্রদানের 3টি প্রধান কারণ উল্লেখ করেছেন। ডক্টর এস আর রঙ্গনাথন মূল কারণ হিসেবে যে রেডি রেফারেন্স সেবা যে আমরা প্রদান করব তার 3টা কারণকে উনি উল্লেখ করেছেন। 1 নম্বরটাকে উনি বলেছেন যে রেফারেন্স বইয়ের প্রকৃতি, অর্থাৎ নেচার অফ রেফারেন্স বুক। 2 নম্বরে বলেছেন প্রশ্নকর্তার প্রকৃতি, অর্থাৎ নেচার অফ ইনকোয়ারার, যিনি ইনকোয়ারি করতে আসছেন, যে প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করছেন তার প্রকৃতি কি। এবং সর্বশেষ 3 নম্বর উনি বলেছেন যে ন্যাশনাল ইকোনমি বা জাতীয় অর্থনীতি। এই 3টা জিনিস যদি আমরা জানি তাহলে রেডি রেফারেন্স সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো। আমি একটু ব্যাখ্যা করে যদি বলি একটা একটা করে, যে রেফারেন্স বইয়ের প্রকৃতি বলতে আমরা আসলে এখানে কি বোঝাচ্ছি। আমরা বলতে আসলে ডক্টর এস আর রঙ্গনাথন বলেছেন যে রেফারেন্স বইয়ের সঙ্গে সাধারণ বইয়ের একটি পার্থক্য আছে। আমরা এতদিন কিন্তু সবাই যা দেখছি ভাবছি বই 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 বই, কিন্তু আসলে সবকিছু বই নয়, কিছু কিছু রেফারেন্স বই আছে। সেটার পার্থক্যটা কি? সাধারণত বই আগাগোড়া বা একাধারে পড়ার জন্য লেখা হলেও রেফারেন্স বই তা নয়। মূলত সুনির্দিষ্ট তথ্যের জন্যই এগুলো ব্যবহার করা হয়। অনভিজ্ঞ পাঠক এ ধরনের বইয়ের ব্যবহার বিধি জানেন না। কোন রেফারেন্স বইয়ে কি ধরনের তথ্য থাকে বা এগুলো থেকে কিভাবে তথ্য নিতে হয় সে ব্যাপারেও অনেকের স্পষ্ট ধারণা থাকে না। তাছাড়া তথ্যের বিন্যাস ও বিষয়ের আলোচনাও রেফারেন্স বই ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এ কারণে রেফারেন্স বইয়ের ব্যবহার বিধির সঙ্গে পাঠকের পরিচিত করানোর দায়িত্ব রেফারেন্স যে লাইব্রেরিয়ান থাকবে তার। এই হলো প্রথমটা, হলো রেফারেন্স বইয়ের প্রকৃতি। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে প্রকৃতি বলতে আমরা বোঝাচ্ছি যে রেফারেন্স বই অন্যান্য সাধারণ বইয়ের মতো এ টু জেড আমরা পড়ি না। ধরেন একটা বই হাতে নিলাম, একটা উপন্যাস ফার্স্ট টু লাস্ট পড়ে ফেললাম, কিন্তু আমরা কি একটা ডিকশনারি কখনো ফার্স্ট টু লাস্ট পড়ি? কখনোই না। আমরা যখন ওই উপন্যাসটা পড়তে গিয়ে কিছু শব্দ বা শব্দগুচ্ছ আমাদের কাছে মনে হবে আমি এটার মানে জানি না, তখন আমরা ডিকশনারি ব্যবহার করি বা এনসাইক্লোপিডিয়া আমরা ব্যবহার করি। এটাই হলো বেসিক পার্থক্য, যে একটা আমরা সুনির্দিষ্ট তথ্যের জন্য ব্যবহার করি, যেটাকে আমরা বলতেছি রেফারেন্স বই। আর 2 নম্বরে যেটা বলেছে প্রশ্নকর্তার প্রকৃতি, অর্থাৎ নেচার অফ ইনকোয়ারার, অর্থাৎ যিনি এনকোয়ারিটা নিয়ে আসছেন লাইব্রেরিয়ানের কাছে, তার যে প্রকৃতি সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে যে প্রশ্নকর্তা সাধারণত 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অনুপস্থিত প্রশ্নকর্তা, মানে অ্যাবসেন্টি ইনকোয়ারার্স, অনুপস্থিত, উনি নাই এখানে। অনিয়মিত ব্যবহারকারী, ক্যাজুয়াল ভিজিটরস হতে পারে। আরেকটাকে বলা হচ্ছে নিয়মিত বা রেগুলার ব্যবহারকারী। তো যাই হোক, এই 3 ধরনের কথা বলা হয়েছে। যে অনুপস্থিত প্রশ্নকর্তা কোনো না কোনো কারণে সশরীরে গ্রন্থাগারে উপস্থিত হতে পারে না। এজন্য তারা কি করেন? টেলিফোন করেন বা চিঠি দেন বা ইমেল বা ওয়েব ফর্ম ব্যবহার করে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। সেবা গ্রহীতার চাহিদা বিবেচনা করে রেফারেন্স গ্রন্থাগারিকেও তাই টেলিফোন, ইমেল বা এ ধরনের কোনো মাধ্যম ব্যবহার করে এ ধরনের পাঠককে সেবা দিতে হয়। সাধারণত গবেষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ইত্যাদি শ্রেণীর লোক এ পদ্ধতিতে সেবা গ্রহণ করে থাকেন। আর দ্বিতীয় ভাগে যেটা আমরা বললাম যে অনিয়মিত বা আকস্মিক ব্যবহারকারী, যারা মানে হঠাৎ করে কোনো প্রয়োজন এসে লাইব্রেরিতে চলে আসছে, আগে কখনো আসে না, এরা হতে পারে কোনো বিখ্যাত ব্যক্তি, বিদেশি, অতিথি বা পণ্ডিত, যারা গ্রন্থাগার সংগ্রহের নানা দিক নিয়ে প্রশ্ন করেন। রেফারেন্স গ্রন্থাগারিককে এদের প্রশ্নের উত্তর দিতে হয়। সবশেষে আছেন নিয়মিত ব্যবহারকারী, those who use the library regularly,
এদের মধ্যে আছেন গ্রন্থাগারের পুরনো বা অভিজ্ঞ সদস্যরা। অভিজ্ঞ হওয়ায় এরা কারো সাহায্য ছাড়াই রেফারেন্স সামগ্রী ব্যবহার করতে পারেন। আর এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন রেগুলার লাইব্রেরি ব্যবহার করবেন, লাইব্রেরির কোথায় কি আছে না আছে আপনার কিন্তু নখদর্পণে চলে আসবে। এই জন্য দেখে আমরা অভিজ্ঞ ব্যবহারকারী বলছি বা সদস্য বলছি। অভিজ্ঞ হয় এরা কারো সাহায্য ছাড়াই কিন্তু রেফারেন্স সামগ্রীগুলো ব্যবহার করে তাদের চাহিদা মেটাতে পারে। তবে অনেক সময় সময় স্বল্পতার কারণে তাদের রেফারেন্স কর্মীর শরণাপন্ন হতে হয়। বিশেষ করে নতুন সদস্যরা গ্রন্থাগার কর্মীর সহায়তা বেশি নিয়ে থাকে। একদম যারা নতুন সদস্য হয়তো নিয়মিত যাচ্ছে কিন্তু এরা হয়তো বা লাইব্রেরির নখদর্পণে এখনো আসেনি, এরকম কর্মীরা, এরকম ব্যবহারকারীরা রেফারেন্স কর্মী শরণাপন্ন হয়। রেফারেন্স কর্মী তাদেরকে গ্রন্থাগার সম্পদ ব্যবহারের প্রশিক্ষণ দেন যে কিভাবে কোন সামগ্রীগুলো ব্যবহার করতে হবে। এভাবে একসময় তারা নিজেরাই রেফারেন্স সামগ্রী ব্যবহারে দক্ষ হয়ে ওঠে। তাহলে আমরা রেফারেন্স রেডি রেফারেন্স সেবার প্রয়োজনীয়তা ২ নম্বর পয়েন্টটা পড়লাম, প্রশ্নকর্তার প্রকৃতি। এখানে ৩ ধরনের ব্যবহারকারীর কথা বললাম। একটা হচ্ছে অনুপস্থিত প্রশ্নকর্তা, মানে উনি নাই, ফোনে বা ইমেইলে বা চিঠির মাধ্যমে এটার উত্তর চাচ্ছেন। একটা হচ্ছে অনিয়মিত, এরা পণ্ডিত শ্রেণীর, এরা মাঝে মাঝে হঠাৎ করে কোনো প্রয়োজন হলে এরা আসে। আর নিয়মিত হচ্ছে যারা রেগুলারলি ব্যবহার করছেন, যে নিজেরাই সবার নিজেদের সমাধানগুলো করতে পারেন। তবে যারা আবার নতুন, তারা অনেক সময় জানেন না, তারা প্রশ্ন রেফারেন্স লাইব্রেরিয়ানের সহযোগিতা কামনা করেন। আর ৩ নম্বরে বললাম যে জাতীয় অর্থনীতি অর্থাৎ ন্যাশনাল যে ইকোনমি, সেখানে আসলে রেডি রেফারেন্সের প্রয়োজনীয়তাটা কি? কখনো কখনো কোনো বিষয়ের উপর প্রশ্নগুলো একই ধরনের হয়ে থাকে। ফলে অনেক ব্যবহারকারী যে প্রশ্ন করেন তা হয় সমজাতীয় বা পুনরাবৃত্তিমূলক। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বলি, স্থানীয় কোনো অনুষ্ঠান বা ঘটনার সময় অনেক পাঠক একই ধরনের প্রশ্ন করেন। পাঠকরা আলাদা আলাদা ভাবে এসব প্রশ্ন নিয়ে গ্রন্থাগারের রেফারেন্স ডেস্কে এলে তাদের অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। রেফারেন্স গ্রন্থাগারিক যদি আগে থেকে এসব প্রশ্নের জবাব প্রস্তুত করে রাখেন, তাহলে পাঠক বা তথ্য অনুসন্ধানকারীদের সময় ও শ্রমের সাশ্রয় হবে। এর ফলে জাতীয় অর্থনীতিতে লাভবান হবে। এবং আমরা কিন্তু এই রেডি রেফারেন্স সার্ভিসের এই শেষ অংশ যেটা বললাম, জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে একজন রেফারেন্স লাইব্রেরিয়ান তার লাইব্রেরি সম্পর্কিত কিছু কিছু কোশ্চেন আগে থেকে এমনি জানেন যে এই কোশ্চেন গুলো আমার লাইব্রেরিতে আমার পাঠকরা আমাকে করতে পারে। তার জন্য উনি কিন্তু আবার উত্তরটাও রেডি করে রাখেন। তার মানে এটার জন্য আর আলাদা করে কাউকে এসে প্রশ্ন করা এবং আলাদা করে উত্তর দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে সময় বাঁচতেছে, শ্রম ঘন্টা বাঁচতেছে, সবই বাঁচতেছে। তাহলে এটা জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করে। এটাকে আমরা বলে থাকি সাধারণত ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএইউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। এবার আমরা দেখব যে রেডি রেফারেন্স সেবা প্রদানের পদ্ধতি কি। এর আগে আমরা দেখলাম রেডি রেফারেন্স সেবার প্রয়োজনীয়তা, ৩টা জিনিস উল্লেখ করলাম, যে রেফারেন্স বইয়ের প্রকৃতি, প্রশ্নকর্তার প্রকৃতি এবং জাতীয় অর্থনীতি। আর এখন আমরা দেখব রেডি রেফারেন্স সেবা প্রদানের পদ্ধতি কি, অর্থাৎ আপনি কোন পদ্ধতিতে আপনার ব্যবহারকারীকে এই রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক যে রেফারেন্স সেবা সেটা কিভাবে প্রদান করবেন। এ সেবা প্রদানের ৩টা ধাপ আছে, মোট ধাপ হচ্ছে ৩টা। প্রস্তুতি, প্রথমটা হচ্ছে প্রস্তুতি, ইংরেজিতে বলা হয় প্রিপারেশন। ২ নম্বরটাকে বলা হয় সেবা বা সার্ভিস, এবং ৩ নম্বরটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে প্রস্তুতি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। তবে আপনার মনে রাখবেন ৩টা ধাপে আপনি সেবা প্রদান করতে হবে। একটা হলো প্রস্তুতি, একটা হলো সেবা, এবং ৩ নম্বরটা হচ্ছে আত্মীকরণ। আমি একটা একটা করে একটু ব্যাখ্যা করি। প্রস্তুতি হচ্ছে কি, পাঠকের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গ্রন্থাগারে রেফারেন্স সামগ্রীর একটি সমৃদ্ধ সংগ্রহ থাকতে হবে। এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। যদি আপনি আপনার গ্রন্থাগারে সেবা প্রদানের জন্য নিজে সমৃদ্ধ না হন, অর্থাৎ নিজের পকেটে যদি আপনার টাকা না থাকে প্রচুর পরিমাণে, আপনি তো আরেকজনকে ধার দিতে পারবেন না। ঠিক তাই, আপনার যদি যে রেফারেন্স ম্যাটেরিয়ালস গুলো থাকার কথা সেগুলো যদি আপনার না থাকে, যে সামগ্রীগুলো না থাকে, তাহলে তো আপনি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যে সোর্স গুলো ব্যবহার করবেন সেটা পারবেন না। এজন্য আগে নিজেকে সমৃদ্ধ সংগ্রহ করে তুলতে হবে। এগুলো
এগুলোতে যাতে সাম্প্রতিক তথ্যের সমাবেশ থাকে, সেজন্য এসব সামগ্রীকে নিয়মিতভাবে হালনাগাদ রাখতে হবে, মানে আপ টু ডেট করতে হবে। রেফারেন্স সামগ্রীর নতুন সংস্করণ বের হলে যত দ্রুত সম্ভব এটি সংগ্রহ করতে হবে এবং গ্রন্থাগারের সম্পূর্ণ রেফারেন্স সংগ্রহের ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। ইসাডোর মার্স বলেন যে অজ্ঞ রেফারেন্স কর্মী সেরা সংগ্রহ থেকেও অর্থহীন সেবা দান করেন, অথচ দক্ষ রেফারেন্স কর্মী সামান্য কয়েকটি মৌলিক বই থেকেও আশ্চর্যজনক রকমের ভালো সেবা দিতে পারেন। কথাটা আবার বলছি, যিনি বলেছেন তার নাম ইসাডোর মার্স। উনি বলেছেন যে অজ্ঞ রেফারেন্স কর্মী সেরা সংগ্রহ থেকেও অর্থহীন সেবা দান করেন, অথচ একজন দক্ষ রেফারেন্স কর্মী সামান্য কয়েকটি মৌলিক বই থেকেও আশ্চর্যজনক রকমের ভালো সেবা দিতে পারেন। তার মানে যদি আপনি টেকনিক না জানেন, তাহলে আপনার কাছে যতই রিসোর্স থাকুক না কেন, আপনি কিন্তু কখনোই আপনার ব্যবহারকারীকে সেরাটা দিতে পারবেন না। আর আপনি যদি দক্ষ হন, কিছু কম থাকলেও আপনি সেরাটা দিতে পারবেন। এখানে এটাই বলা হয়েছে। দৈনিক পত্রিকা, পেপার ক্লিপিং, যাকে আমরা নিউজ ক্লিপিং বলি, প্রসপেক্টাস, ফোল্ডার, ব্রোশিয়ার, পাম্পলেট ইত্যাদি সাময়িক উৎস পৃথক পৃথক ফাইলে এমনভাবে সংরক্ষণ করা উচিত যাতে প্রয়োজন মাত্রই কাঙ্ক্ষিত সামগ্রীটি দ্রুত খুঁজে বের করা যায়। বর্ণানুক্রমিক, শ্রেণীকৃত বা সময়ানুক্রমিক যে কোনো পদ্ধতিতেই এগুলো সংরক্ষণ করা যেতে পারে। তবে যেভাবেই সংরক্ষণ করা হোক, এগুলো যথাযথ বিষয় শিরোনাম দিতে হবে। নিয়মিতভাবে সব সামগ্রী পরীক্ষা করতে হবে এবং অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় সামগ্রী ছাঁটাই করতে হবে। তাহলে প্রথমটা আমরা বললাম প্রস্তুতি, 2 নম্বরটা আমরা এবার বলবো। 2 নম্বরটা হচ্ছে সেবা। সেবা আবার 3 ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে তথ্য অনুসন্ধানে পাঠককে প্রশিক্ষণ দেওয়া, এটার একটা সেবা। 2 নম্বরে বলা হচ্ছে পাঠক যাতে আত্মনির্ভরশীল হতে পারে সে ব্যবস্থা করা, এবং 3 নম্বরে বলা হচ্ছে যথাযথ বা যথার্থ তথ্য প্রদান করা। আমি একটু ব্যাখ্যা করি। সেবার 3 ধরনের, প্রথমটাকে আমরা বললাম তথ্য অনুসন্ধানে পাঠককে প্রশিক্ষণ দেওয়া। এখানে এটা বলতে বোঝাচ্ছে যে রেডি রেফারেন্স উপকরণ কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে পাঠককে নির্দেশনা দিতে হবে। নতুন ও অনভিজ্ঞ ব্যবহারকারীদের এ সেবা বিশেষভাবে প্রয়োজন, কারণ এর মাধ্যমে তারা ভবিষ্যতে স্বাধীনভাবে রেফারেন্স সামগ্রী ব্যবহারের সামর্থ্য অর্জন করতে পারে। তাহলে আপনার সেবার প্রথমটাই হচ্ছে তথ্য অনুসন্ধানে পাঠককে প্রশিক্ষণ দেওয়া। এবার 2 নম্বরে আছে কি, পাঠক যাতে আত্মনির্ভরশীল হতে পারে সে ব্যবস্থা করা। অর্থাৎ সঠিক তথ্য উৎসের কাছে পৌঁছানোর জন্য পাঠক অনেক সময় গ্রন্থাগারিকের কাছে দিক নির্দেশনা চান। গ্রন্থাগারিক তখন পাঠককে সংশ্লিষ্ট তথ্য উৎসের খোঁজ দেন এবং তার ব্যবহার বিধি বর্ণনা করেন। ফলে পাঠক স্বাধীনভাবে সেসব উৎস ব্যবহারে দক্ষতা অর্জন করেন। আর 3 নম্বরটা বললাম যথার্থ তথ্য প্রদান, সেবারে একটা অংশ। গ্রন্থাগার ধরন যাই হোক না কেন, অর্থাৎ আমরা যে 4 ধরনের গ্রন্থাগারের কথা বলি, পাবলিক, একাডেমিক, ন্যাশনাল, স্পেশাল, ধরনটা যাই হোক না কেন, পাঠক চান তার প্রয়োজনীয় তথ্যটি নির্ভুলভাবে পেতে। এজন্য গ্রন্থাগারিককে সর্বাঙ্গে পাঠক ঠিক কোন তথ্যটি চাচ্ছেন সেটি জানতে হয়। বিষয় এবং সংশ্লিষ্ট রেফারেন্স উপকরণ সম্বন্ধে নিশ্চিত হবার পর নির্দিষ্ট তথ্যটি কিভাবে খুঁজে বের করতে হবে রেফারেন্স গ্রন্থাগারিক সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর তথ্য উৎস থেকে তথ্যটি খুঁজে বের করা হয় এবং পাঠককে জানানো হয়। পাঠক সশরীরে উপস্থিত না থাকলে যত দ্রুত সম্ভব তাকে জানানোর ব্যবস্থা করা হয়। এটা হলো 2 নম্বর গেল। এবার 3 নম্বরে আমরা বললাম আত্মীকরণ। টি.জে. ফস্কেট এর মতে রেফারেন্স সেবায় সম্ভবত সবচেয়ে মৌলিক যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা, যার মাধ্যমে একজন গ্রন্থাগারিক সেই সহজাত নৈপুণ্য অর্জন করেন যা তাকে তার কাঙ্ক্ষিত তথ্যে পৌঁছানোর জন্য সঠিক পথে নিয়ে যায়। তিনি প্রতিদিন
যেসব রেফারেন্স প্রশ্নের সম্মুখীন হন সহকর্মীদের সাথে সেগুলো আলোচনা করা উচিত। রেফারেন্স বিভাগের কর্মীরা একসঙ্গে বসে রেফারেন্স সমস্যা সমূহ নিয়ে আলোচনা করলে তাদের সমস্যা সমাধানের দক্ষতাটা বৃদ্ধি পায়। এছাড়া তাদের নিয়মিতভাবে সভা সম্মেলনে অংশ নেওয়া উচিত। গ্রন্থপঞ্জীগত তথ্য উৎস, ইউনিয়ন ক্যাটালগ সহ তথ্যের বিভিন্ন উৎস সম্বন্ধে রেফারেন্স গ্রন্থাগারিকদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এছাড়া তাদের নিজেরও পুস্তকপ্রেমী হতে হবে। থাকতে হবে বই তথা জ্ঞানের প্রতি নিখাদ ভালোবাসা। রেফারেন্স গ্রন্থাগারিকের উচিত প্রতিদিন যেসব রেফারেন্স জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছেন তার রেকর্ড রাখা। পরবর্তীতে রেফারেন্স সেবা দেওয়ার ক্ষেত্রে এই বিবরণী তার কাজে লাগবে। এটি এমনভাবে সংরক্ষণ করা উচিত যাতে প্রয়োজন মতো কাঙ্ক্ষিত মুক্তিটি খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা আলোচনা করলাম যে রেফারেন্স সেবা প্রদানের যে পদ্ধতি সেটা হলো তিনটি। প্রথমটা হচ্ছে প্রস্তুতি, দ্বিতীয়টা হচ্ছে সেবা এবং তৃতীয়টা হচ্ছে আত্মীকরণ। আমরা এবার আলোচনা করব 2 নম্বর, অর্থাৎ প্রথমটা রেডি রেঞ্জ রেফারেন্স সার্ভিস, এবার লং রেঞ্জ বা দীর্ঘমেয়াদী যে রেফারেন্স সেবা সেটা নিয়ে আলোচনা করব। লং রেঞ্জ রেফারেন্স সার্ভিস, এটা নিয়ে যদি একটু বলি তাহলে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এটা লং রেঞ্জ মানে দীর্ঘমেয়াদী, এটা নামেই বলে দিচ্ছে। তো যাই হোক, এ সেবার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে ডক্টর এস আর রঙ্গনাথন বলেন, এটি এমন একটি সেবা যেটি কোনো গ্রন্থাগারেই একেবারে অনুপস্থিত থাকে না। তবে এ সেবাটি পঠন পাঠনের কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের গবেষণা গ্রন্থাগারের একটি বিশেষ বৈশিষ্ট্য। লং রেঞ্জ রেফারেন্স সেবা ও রেডি রেফারেন্স সেবার পার্থক্য মূলত নির্ভর করে সময়, ব্যবহৃত উপকরণ ও প্রদত্ত তথ্যের প্রকৃতি, এই তিনটা বিষয়ের উপর। তার মানে সময়, ব্যবহৃত উপকরণ এবং তথ্যের কি প্রকৃতি, এই তিনটা বিষয়ের উপর। রেডি রেফারেন্স সেবার অভিধান, বিশ্বকোষ সহ যেসব তথ্য উৎস ব্যবহার করা হয়, লং রেঞ্জ রেফারেন্স সেবায়ও সেগুলো ব্যবহার করা হয়। তবে এ সেবা এসব উৎসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বই, রিপোর্ট, সাময়িকী এসব উৎস দিয়ে শুরু করে ওয়েবসাইট, দূরবর্তী ডাটাবেস সহ যে কোনো উৎসই ব্যবহার করা যেতে পারে। মুহূর্তের মধ্যে বা তাৎক্ষণিকভাবে এ সেবা দেওয়া সম্ভব নয়। এ সেবা প্রদানে ৮ ঘন্টা থেকে ১ দিন, ওই যে এর আগে আমরা বলছিলাম যে যেটা রেডি রেফারেন্স সেবা বা তাৎক্ষণিক, কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টা। আর যেহেতু লং রেঞ্জ এখানে বলা হচ্ছে ৮ ঘন্টা থেকে ১ দিন, এমনকি গোটা একটা সপ্তাহ লেগে যেতে পারে। দীর্ঘ সময়ে ব্যয় করে কোনো একজন পাঠকের জন্য সংগৃহীত তথ্য ভবিষ্যৎ ব্যবহারের জন্য রেখে দেওয়া যেতে পারে। পরবর্তীতে সেটি যদি অন্য কোনো পাঠকের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বল্প সময়ের নোটিশে তাকে প্রদান করা হয়, তাহলে সেটি রেডি রেফারেন্স সেবায় পরিণত হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আপনি লং রেঞ্জ রেফারেন্স সেবাটা আধা ঘন্টা থেকে একটা দিন, এমনকি একটা সপ্তাহ যদি ব্যয় করেন, তাহলে যদি আপনি যে সেবাটা দিলেন সেটা যদি একটা জিনিস, একটা কপি যদি আপনি রেখে দেন, এরপরে যদি অন্য কোনো ব্যক্তি এই সেবাটা আপনার কাছে চাইতে আসে, তাহলে কিন্তু আপনি তাকে আধা ঘন্টার মধ্যেই দিতে পারবেন এবং কয়েক মিনিট দিবেন। তখন এই লং রেঞ্জটা আবার হয়ে যাবে রেডি রেঞ্জ রেফারেন্স সেবা, সেটাই বলা হচ্ছে। এবার লং রেঞ্জ রেফারেন্স সেবার প্রদত্ত তথ্যের প্রকৃতি সম্পর্কে একটু আলোচনা করব। রেডি রেফারেন্স সেবার মতো লং রেঞ্জ রেফারেন্স সেবায় কেবল কার্যকারণ বা সত্যাসত্য যাচাইমূলক তথ্য নয়, বরং নানা ধরনের বিশেষায়িত তথ্য প্রদান করা হয়। এ সেবায় যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো প্রকৃতিগতভাবে জটিল। লং রেঞ্জ রেফারেন্স সেবার প্রশ্নগুলো নিম্নোক্ত ভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে সাম্প্রতিক তথ্য সম্পর্কিত জিজ্ঞাসা। সেটা কি? মুদ্রিত বইয়ের অতি সাম্প্রতিক তথ্য থাকে না, হালনাগাদ তথ্যের জন্য তাই সাময়িকী, দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ সাইট ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে সাম্প্রতিক তথ্য সম্পর্কিত যে জিজ্ঞাসা, এটা হচ্ছে ১ নম্বর প্রকৃতি। ২ নম্বরটা হচ্ছে বিশেষায়িত জিজ্ঞাসা। অনেক সময় পাঠক কি করে, বিশেষায়িত ধরনের তথ্য চান এবং সাধারণ রেফারেন্স বইয়ে তার উত্তরগুলো আমরা পাই না। এক্ষেত্রে বিষয়ভিত্তিক গবেষণা সাময়িকী পাঠকের কাজে আসতে পারে। আর তারপরে বলা হচ্ছে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে চাওয়া তথ্য। সেটা কিরকম?
এসব ক্ষেত্রে রেফারেন্স বই খুবই একটা উপযোগী বলে বিবেচিত হয় না। তাহলে আমরা এরপরে আসবো সময় সাশ্রয়, অর্থাৎ কিভাবে সময় সাশ্রয় করবে। তথ্য অনুসন্ধান বা লিটারেচার সার্চিং এর দায়িত্ব রেফারেন্স গ্রন্থাগারিকের হাতে ন্যস্ত করে গবেষক প্রচুর সময় বাঁচাতে পারেন। বাড়তি এ সময় তিনি গবেষণা বা পঠন পাঠনের কাজে লাগাতে পারেন। এভাবে পাঠকের সময় সাশ্রয়ের মাধ্যমে তার গবেষণা কর্মকে জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন রেফারেন্স গ্রন্থাগারিক। এ কারণে রেফারেন্স গ্রন্থাগারিককে গবেষণা কর্মের একজন অংশীদার হিসেবে গণ্য করা হয়। তারপরে বলা হচ্ছে তথ্য সামগ্রীর অপ্রথাগত রূপ। সেটা কি? যে গ্রন্থাগারে কেবল বই বা সামগ্রীর মতো প্রথাগত আকারেই নয়, লিফলেটস, তারপরে কারিগরি রিপোর্ট, মাইক্রোফিল্ম ইত্যাদি আকারেও তথ্য পাওয়া যায়। এ ধরনের অপ্রথাগত তথ্য সামগ্রী অনেক সময় গবেষকদের নজর এড়িয়ে যায়। রেফারেন্স গ্রন্থাগারিকের দায়িত্ব হচ্ছে বিভিন্ন অপ্রথাগত তথ্য সামগ্রীর সাথে পাঠক এবং গবেষকদের একটা পরিচয় করিয়ে দেওয়া। তারপরে ভাষাগত কারণ হতে পারে। এটা কি? একজন গবেষক একাধিক ভাষা জানবেন এমন কোনো কথা নেই। তার আগ্রহের বিষয় বিভিন্ন তথ্য সামগ্রী যেসব ভাষায় পাওয়া যায় সেগুলো তার নাও জানা থাকতে পারে। এ কারণে রেফারেন্স গ্রন্থাগারিকের দায়িত্ব হচ্ছে গবেষকের প্রয়োজনীয় নানা তথ্য তার প্রয়োজন অনুযায়ী অনুবাদের ব্যবস্থা করে দেওয়া। তারপরে বলা হচ্ছে আন্তঃগ্রন্থাগার ধারের মাধ্যমে সামগ্রী সংগ্রহ। অনেক সময় পাঠক যে সামগ্রী চান সেটি গ্রন্থাগারে নাও থাকতে পারে। সেক্ষেত্রে রেফারেন্স গ্রন্থাগারিক আন্তঃগ্রন্থাগার ধারের মাধ্যমে অন্য গ্রন্থাগার থেকে ওই সামগ্রীটি সংগ্রহ করবেন। পাঠকদের সর্বোচ্চ সেবা দেওয়ার উদ্দেশ্যে অনেক সময় গ্রন্থাগারই ইদানিং আন্তঃগ্রন্থাগার সহযোগিতায় অংশগ্রহণ করেছে। ফলে লং রেঞ্জ রেফারেন্স সেবা দানের জন্য গ্রন্থাগারগুলো আন্তঃগ্রন্থাগার সহযোগিতার উপর নির্ভর করতে পারছে। এই হলো লং রেঞ্জ রেফারেন্স সেবার যে প্রকৃতি সেটা। এবার আমরা আলোচনা করব যে লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের যে পদ্ধতি। এর আগে যেমন আমরা রেডি রেফারেন্স সেবার কথা বললাম যে ওটা কোন পদ্ধতিতে আমরা সেবাটা প্রদান করব, ঠিক একই পদ্ধতিতে আমরা লং রেঞ্জ রেফারেন্স সেবার যে প্রদানের পদ্ধতি সেটা এখন দেখব। রেডি রেফারেন্স সেবার মতো লং রেঞ্জ রেফারেন্স সেবারও প্রস্তুতি, সেবা, সার্ভিস এবং আত্মীকরণ এই তিনটা ধাপে প্রদান করতে হয়। এগুলো একটু আমি আপনাদের উদাহরণ সহ আলোচনা করছি। প্রথমটাকে আমরা বলছি প্রস্তুতি। প্রথমত যে বিষয়ে এ সেবা দেওয়া হচ্ছে সে বিষয়টি রেফারেন্স গ্রন্থাগারিককে বুঝতে হবে। ওই বিষয়ের কয়েকটি প্রতিনিধিত্বশীল রচনা পাঠের মাধ্যমে তিনি এ জ্ঞান অর্জন করতে পারেন। তার চেষ্টায় থাকবে ওই বিষয়ের পরিধি, ধারা, ক্রমবিন্যাস ও অন্যান্য বিষয়ের সঙ্গে অনুধাবন করার। এ প্রসঙ্গে কৃষাণ কুমার বলেছেন যে রেফারেন্স গ্রন্থাগারিকের উচিত সংশ্লিষ্ট বিষয়ের বিষয় বিশেষজ্ঞ নয়, বরং তথ্য সামগ্রীর বিশেষজ্ঞ হওয়ার জন্য চেষ্টা করা। তিনি ওই বিষয়ের তথ্য উৎসগুলো সম্বন্ধে জানবেন যাতে নিজের তথ্যের অবস্থান নির্দেশ করতে পারেন অথবা পাঠককে এ কাজে সাহায্য করতে পারেন। যেসব পাঠককে তথ্য সেবা দিবেন তাদের ধরন এবং তাদের তথ্য চাহিদার ধরনও রেফারেন্স গ্রন্থাগারিককে জানতে হবে। তথ্যের উৎসগুলোর মধ্যে আছে সাধারণ বই, রেফারেন্স বই, সাময়িকী, সংবাদপত্র, সম্মেলনের কার্য বিবরণী, শ্রবণ দর্শন সামগ্রী, ওয়েবসাইট, ইলেকট্রনিক ডাটাবেস ইত্যাদি। গবেষণা অভিসন্দর্শ সহ অপ্রকাশিত তথ্য উৎসগুলোর সম্বন্ধেও জানতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারগুলোতে যেসব গবেষণা চলমান আছে সেগুলোর খোঁজ খবরও একজন রেফারেন্স গ্রন্থাগারিকের রাখা উচিত। যে তিন ধরনের গ্রন্থপঞ্জীগত উপকরণ সম্বন্ধে বেশি সচেতন থাকতে হবে সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের গ্রন্থপঞ্জি সমূহ, বিশেষ করে অ্যাবস্ট্রাক্টিং ও ইন্ডেক্সিং সাময়িকী, বার্ষিক সমালোচনা বা অ্যানুয়াল রিভিউ আমরা যেটাকে বলি, যেসব সাময়িকীতে সমালোচনা ছাপা হয় সেগুলো।
2 নম্বরটা হচ্ছে সমজাতীয় গ্রন্থপঞ্জি, যেগুলোর মধ্যে নির্দিষ্ট বিষয় নয় বরং জ্ঞানের বৃহত্তম শাখা অন্তর্ভুক্ত। আর 3 নম্বরে বলা হচ্ছে ব্যাপক ভিত্তিক গ্রন্থপঞ্জি, যা জ্ঞানের সকল শাখাকে অন্তর্ভুক্ত করে, তবে কোনো একটি নির্দিষ্ট ধরনের প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ, যেমন সাময়িকী, প্রবন্ধ, অভিসন্দর্ভ ইত্যাদি। এগুলো নির্দিষ্ট কালপর্ব বা ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তারপরে বলা হচ্ছে যে পাঠকের চাহিদার ভিত্তিতে বা চাহিদা আগেভাগে অনুমান করে তথ্য সংগ্রহ করতে হয়। রেফারেন্স ডেস্কে আসা বা ভবিষ্যতে আসতে পারে এমন প্রশ্নের উত্তরের জন্য গ্রন্থাগার ও গ্রন্থাগারের বাইরে তথ্য সম্পদের অনুসন্ধান চালানো উচিত। সাময়িকীর নতুন ও পুরনো সংখ্যা, দুষ্প্রাপ্য বই ও রিপোর্ট, ওয়েবসাইট, ব্লগ ইত্যাদিও গুরুত্বপূর্ণ তথ্য উৎস হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া বিষয় বিশেষজ্ঞ, গবেষক ও পণ্ডিতদের সাথেও রেফারেন্স গ্রন্থাগারিকের যোগাযোগ রক্ষা করা উচিত, যাতে গ্রন্থাগার বা প্রচলিত কোনো উৎসে তথ্য পাওয়া না গেলেও তাদের কাছে গেলে তার সাহায্য নেওয়া যায়। লং রেঞ্জ রেফারেন্স সেবা দানের জন্য গ্রন্থাগারের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। এর যোগ্যতার দুটি দিক আছে, একটি হচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সংক্রান্ত, অন্যটা হচ্ছে গবেষণা সংক্রান্ত। বড় আকারের গ্রন্থাগারে বিভিন্ন বিষয় ভিত্তিক পদে রেফারেন্স গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া উচিত। এর ফলে কার্যকরভাবে ও পদ্ধতিগত উপায়ে সেবা প্রদান করা সম্ভব হবে। আদর্শ রেফারেন্স গ্রন্থাগারিকের যোগ্যতা সম্বন্ধে ডক্টর এস আর রঙ্গনাথনের মন্তব্য নিধানযোগ্য। একজন আদর্শ রেফারেন্স গ্রন্থাগারিক 24 ঘন্টা, সারা সপ্তাহ, সারা মাস ও সারা বছর লং রেঞ্জ সেবা সম্পর্কিত সমস্যাগুলো আহার করেন, পান করেন, ঘুমান ও কথা বলেন। আমি আবারও বলছি যে রেফারেন্স গ্রন্থাগারিক যোগ্যতা সম্বন্ধে ডক্টর এস আর রঙ্গনাথন কি বলেছেন। উনি বলেছেন যে একজন আদর্শ রেফারেন্স গ্রন্থাগারিক 24 ঘন্টা, সারা সপ্তাহ, সারা মাস ও সারা বছর লং রেঞ্জ রেফারেন্স সেবা সম্পর্কিত সমস্যাগুলো আহার করেন, পান করেন, ঘুমান ও কথা বলেন। এরপরে 2 নম্বরে আছে সেবা। আমরা এতক্ষণ প্রস্তুতি নিয়ে কথা বললাম, লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের প্রস্তুতি কি থাকবে এটা নিয়ে বললাম। 2 নম্বরে আছে সেবা। সেবাদানের 3টা ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে পাঠক চাহিদা উপলব্ধি করা। পাঠকের চাহিদা সঠিকভাবে উপলব্ধি করতে হবে। গ্রন্থাগারে নানা ধরনের পাঠক আসেন। কেউ আসেন সাধারণ কোনো অনুসন্ধিৎসা পূরণ করার জন্য, আবার অনেকে আসেন যারা জটিল কোনো সমস্যার সমাধানের জন্য সহায়তা চাচ্ছেন। সাধারণ পাঠকের তথ্য চাহিদা পূরণের জন্য ম্যাক্রো ডকুমেন্ট অর্থাৎ সম্পূর্ণ বই বেশি সাহায্যে এলেও অগ্রসর ও বিশেষজ্ঞ পর্যায়ের পাঠকদের জন্য দরকার হবে মাইক্রো ডকুমেন্ট অর্থাৎ গবেষণা সামগ্রীর প্রবন্ধ, এর বহুমাত্রিক বিশ্লেষণ, অর্থাৎ কোনো একটা বিষয়ের নানা দিক বিশ্লেষণ করে তার জন্য প্রয়োজনীয় সামগ্রীটি খুঁজে বের করতে হবে এবং নানা পর্যায়ে তথ্যের যে একত্রীকরণ ও সংশ্লেষ সেটা করতে হবে। এটাকে বলছে পাঠক চাহিদা উপলব্ধি করা। আর সেবার 2 নম্বরে আছে নথি অনুসন্ধান। এ পর্যায়ে এসে গ্রন্থাগারিক রেফারেন্স গ্রন্থাগারিক আর কি বিশেষজ্ঞ পাঠক যে বিষয়ে তথ্য চাচ্ছেন মনে করেন, মনে মনে সেটির শ্রেণী সংখ্যা নির্ধারণ করার চেষ্টা করবে। অনুসন্ধান পর্ব শুরু হবে এরপর। দ্বিতীয় গ্রন্থাগার ক্যাটালগ, গ্রন্থপঞ্জি, ইন্ডেক্সিং, অ্যাবস্ট্রাক্টিং, সাময়িকী, স্থানীয় বা যে জাতীয় পর্যায়ে তৈরি ডকুমেন্টেশন লিস্ট ইত্যাদি অনুসন্ধান করবেন এবং এভাবে সাম্প্রতিক মাইক্রো ডকুমেন্টের একটা সাময়িক তালিকা তৈরির চেষ্টা করে ফেলবেন। এটা গেল সেবার 2 নম্বর। এবার সেবার 3 নম্বরে বলা আছে নথি সরবরাহ। পরবর্তী ধাপ হচ্ছে পাঠককে তার কাঙ্ক্ষিত তথ্য এবং তথ্য সামগ্রীটি সরবরাহ করা, অর্থাৎ সামগ্রীটি গ্রন্থাগারে না থাকলে আন্তঃগ্রন্থাগার ধারের মাধ্যমে নিয়ে আসা যেতে পারে বা ওয়েব বা বহিঃস্তরের ডাটাবেস থেকে ডাউনলোডও করা যেতে পারে। এছাড়া অনুবাদ বা ফটোকপি দরকার হলে সে ব্যবস্থাও রেফারেন্স গ্রন্থাগারিককে করতে হয়। তাহলে সেবার 3টা দিক আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে পাঠক চাহিদা উপলব্ধি করা, 2 নম্বরটা হচ্ছে নথি অনুসন্ধান করা এবং নথি সরবরাহ করা 3 নম্বর। এবারে আমরা লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে আত্মীকরণ।
অ্যাসিমিলেশন, এটা নিয়ে বলবো। রেডি রেফারেন্স সেবার মতো লং রেঞ্জ রেফারেন্স সেবায়ও রেফারেন্স গ্রন্থাগারিককে নানা উৎস থেকে তথ্য আত্মস্থ করার পাশাপাশি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। এছাড়া অন্যান্য সহকর্মীর সঙ্গে প্রতিনিয়ত জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে হয়। নিজের অভিজ্ঞতার নির্যাস থেকে তিনি গ্রন্থাগার সংগ্রহ ও সেবাকে উন্নত করার জন্য পরামর্শ দেবেন। গ্রন্থপঞ্জি সম্পর্কে জ্ঞান ও বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি সম্বন্ধে ধারণার পাশাপাশি তাকে নিজ গ্রন্থাগার সহ সহযোগী নানা ধরনের সংগ্রহ সম্বন্ধেও ধারণা রাখতে হবে। লং রেঞ্জ সেবার আওতায় যেসব অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে সেগুলোর হালনাগাদ রেকর্ড এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন হলে সেগুলো থেকে সাহায্য পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখলাম লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের পদ্ধতিতে প্রথমে আমরা বলেছিলাম প্রস্তুতি সম্পর্কে, তারপরে বললাম সেবা এবং তারপর আত্মীকরণ। মজার ব্যাপার হচ্ছে রেডি রেফারেন্স এবং লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের পদ্ধতি, ওখানেও তিনটা প্রস্তুতি সেবা আত্মীকরণ, এখানেও তিনটা প্রস্তুতি সেবা আত্মীকরণ, যদি সামান্য কিছু পরিবর্তন আমরা দেখেছি। তো আজকে আমি আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করলাম যে রেফারেন্স সেবার প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ রেফারেন্স সার্ভিস। আমি একটু জাস্ট টোটাল জিনিসটা ইন ব্রিফ একটু বলে শেষ করব যে রেফারেন্স সেবা এবং লং রেঞ্জ রেফারেন্স সেবা। আমরা বললাম যে রেফারেন্স সেবার ভুবনে বিভিন্ন নতুন নতুন ধারা যুক্ত হয়েছে। তো যাই হোক না কেন প্রথাগতভাবে রেফারেন্স সেবাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক রেফারেন্স সেবা, আরেকটাকে বলছি লং রেঞ্জ রেফারেন্স বা দীর্ঘমেয়াদী রেফারেন্স সেবা। তো রেডি রেফারেন্স বা তাৎক্ষণিক রেফারেন্স সেবা সম্পর্কে বলতে গিয়ে আমরা খুব সহজে বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে রেডি রেফারেন্স সেবা এমন একটা সেবা যা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব হলে মুহূর্তের মধ্যে দেওয়া হয়। আর এখানে সময়ের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলেছি যে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই যেটা হবে সেটা রেডি রেফারেন্স। তাই আমরা বলছি যে এই সময় হচ্ছে এই সেবার প্রধান মানদণ্ড, এটা ডক্টর এস আর রঙ্গনাথন বলেছেন। অন্যদিকে লুইস সোর্স আবার এসব প্রশ্ন এবং এগুলো উত্তর দেওয়ার জন্য যেসব উৎস আমরা ব্যবহার করব তার একটা তালিকা দিয়েছেন। সেই তালিকায় উনি দশটা মোট তালিকায় 10টা জিনিস রেখেছেন। প্রথমটাকে উনি বলেছেন ভাষা সংক্রান্ত। যদি এরকম হয় তাহলে আমরা অভিধান দেখব, যদি পটভূমি সংক্রান্ত হয় তাহলে আমরা বিশ্বকোষ দেখব, ধারা সংক্রান্ত হলে আমরা বর্ষপঞ্জি দেখব, মানুষ সংক্রান্ত হলে জীবনীমূলক অভিধান দেখব, স্থান সংক্রান্ত হলে ভৌগোলিক অভিধান বা মানচিত্র পুস্তক আমরা দেখব, সংগঠন বা অর্গানাইজেশন সংক্রান্ত হলে আমরা নির্দেশিকা দেখব, তথ্য বা ফ্যাক্ট হলে হ্যান্ডবুক দেখব, গ্রন্থপঞ্জি হলে আমরা জাতীয় বাণিজ্যিক বা বিষয়ভিত্তিক যে গ্রন্থপঞ্জি থাকবে সেটা দেখব, আর অ্যাক্টিভিটিস বা কার্যক্রম সংক্রান্ত হলে আমরা ম্যানুয়াল দেখবো, এবং ছবি বা অলঙ্করণ হলে শ্রবণ দর্শন বা অডিও ভিজুয়াল যে সামগ্রী থাকবে সেটা দেখবো। আমরা রেডি রেফারেন্স সেবার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে আমরা উল্লেখ করেছিলাম যে রেফারেন্স বইয়ের প্রকৃতি কি, প্রশ্নকর্তার প্রকৃতি কি এবং জাতীয় অর্থনীতিতে তার ভূমিকা কি, এটা এখানে অবদান রাখবে। এবং রেফারেন্স সেবা প্রদানের পদ্ধতি আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে তিনটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, একটা হলো প্রস্তুতি, একটা সেবা, একটা আত্মীকরণ। এটাতে যে স্টেপ লং রেঞ্জ হচ্ছে একই স্টেপ। আর লং রেঞ্জ সম্পর্কে যদি একটু বলি তাহলে এ সেবার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে ডক্টর এস আর রহমান এক কথায় বলেছেন যে এটি এমন একটি সেবা যেটি কোনো গ্রন্থাগারে একেবারে অনুপস্থিত থাকে না, তবে এই সেবাটি পঠন পাঠনের কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গবেষণা গ্রন্থাগারে একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং আমরা এখানে একটু সময়ের কথা যদি আমরা বললাম যে এই সেবা প্রদানে দেখা যায় যে 8 ঘন্টা থেকে একদিন এমনকি একটা গোটা সপ্তাহ লেগে যেতে পারে। তবে এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আপনি যখন লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদান করবেন, আপনি যদি তার একটা ধারাবাহিক একটা ইয়ে রেখে দেন, মানে একটা কপি রেখে দেন, তাহলে যদি ওই সংক্রান্ত প্রশ্ন আপনাকে অন্য একজন পাঠক এসে করেন তাহলে কিন্তু আপনি এটা তাকে কয়েক মিনিটের মধ্যে দিতে পারবেন। তখন এই লং রেঞ্জটা আবার রেডি রেফারেন্স সেবা হয়ে যায়। তারপর আমরা আলোচনা করলাম যে এটার প্রকৃতি কি, প্রকৃতির কথা আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে সাম্প্রতিক তথ্য সম্পর্কিত জিজ্ঞাসা, তারপরে বললাম বিশেষায়িত জিজ্ঞাসা, নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে চাওয়া তথ্য, সময়ের সাশ্রয়, তথ্য সামগ্রীর অপথাগত রূপ, ভাষাগত কারণ, আন্তঃগ্রন্থাগার ধারের মাধ্যমে সংগ্রহ, এটা বললাম। এবং
সর্বশেষ আমরা যেটা বলছি সেটা হচ্ছে লং রেঞ্জ রেফারেন্স সেবা প্রদানের যে পদ্ধতি, এই পদ্ধতি আলোচনা আগের মতোই। প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন, 2 নম্বর হচ্ছে সেবা বা সার্ভিস, এবং 3 নম্বর আছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। এই হলো আজকের আলোচনার বিষয়।